তো বিজেপি পার্টি তার কোনো আইডিওলজি নেই, তাদের কোনো আদর্শ নেই, তারা শুধু চায় ক্ষমতা দখল। শুভেন্দু অধিকারী আগে হিন্দু কিনা প্রমাণ দেখ। বারংবার ইসলাম সম্প্রদায়ভুক্ত মানুষের দিকে প্রশ্ন উঠছে, প্রশ্ন তুলছে বিজেপি। কেন? বারংবার বলছেন যে এই যে সরস্বতী পুজোয় এত সমস্যা, এত দ্বন্দ্ব, এত দাঙ্গা, বারংবার প্রশ্ন তোলা হয়েছে যে মুসলমান সম্প্রদায়ের এর পেছনে দায়ী। কিন্তু দেখা গেল যখন প্রমাণ এলো, যখন পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করলেন, তখন দেখা গেল বিজেপি এর পেছনে দায়ী। বিজেপি পঞ্চায়েত সদস্য আটক হলেন, হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষেরা আটক হচ্ছেন। তাহলে কি বেলডাঙ্গার ঘটনার পরে আবারও দাঙ্গা লাগানোর একটা পরিকল্পনা করছে বিজেপি বিধানসভা ভোটের আগে? একদম ঠিক, আপনি যা বিশ্লেষণ করলেন, আপনি একজন খুব অভিজ্ঞতা সম্পন্ন সাংবাদিক, বহুদিন ধরে আপনি রাজনীতি পলিটিক্সকে কভার করে আসছেন, আমি দেখছি যে বিশ্লেষণ আপনার সঠিক। নরেন্দ্র দামোদর দাস মোদীর পার্টি, ভারতীয় জনতা পার্টি, এই পার্টিটা না হিন্দুদের ভালোবাসে না মুসলমানদের, এ ভালোবাসে কুর্সি পলিটিক্সে, এ ভালোবাসে চেয়ারটাকে। এই চেয়ারটা কি করে আমার থাকবে, এই থাকার জন্য যদি দেবীর মূর্তি প্রতিমাকে অপমান করতে হয় তো করবো, ত্রিপুটির লাড্ডুতে মাংস মিশিয়ে দেবো তাও করব। যদি হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য গরু মাংস মন্দিরে ফেলে দেওয়া হয় তো বিজেপি পারবে? তো বিজেপি পার্টি তার কোনো আইডিওলজি নেই, তাদের কোনো আদর্শ নেই, তারা শুধু চায় ক্ষমতা দখল। আমি উদাহরণ দিচ্ছি, তারা যদি হিন্দু ধর্মকে এতই ভালোবাসতেন তো শঙ্কর আচার্যের সমস্ত কথাগুলো মানতেন, হিন্দুদের জন্য উপকার করতেন। কুম্ভে মারা গেল হিন্দুরা, তার কোনো দুঃখ হলো না, কষ্ট হলো না, তাহলে এরা হিন্দুদেরকে কি করে ভালোবাসে? আরে হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার মোদীকে, ও তো ব্রহ্ম রক্ষা করবে। অহম ব্রহ্মাস্মি ব্রহ্মম একম অদ্বিতীয়ম, ব্রহ্ম এক, দ্বিতীয় নেই। সেই ব্রহ্ম যাকে অদ্বৈতবাদে আদিগুরু শঙ্কর আচার্য বলেছেন যে ব্রহ্ম পুরো জগৎটাই ব্রহ্মময়, তো সেই ব্রহ্মকে রক্ষা করতে ওই মোদির মতো লোকের দরকার নেই। ওই রকম কোটি কোটি ব্রাহ্মণ্ড তৈরি করে রেখেছেন সেই সৃষ্টিকর্তা, সেই ক্রিয়েটর, সেই ব্রহ্ম। এইরকম পৃথিবীর মতন হাজার হাজার পৃথিবী গ্যালাক্সি তৈরি করা আছে। এদের এদের তুচ্ছ ব্যক্তিদের মাধ্যমে কি রক্ষা হবে? এরা না রক্ষার বই দেখিয়ে। আমি বলতে চাই, যারা মুসলিমদেরকে বলবে ইসলাম ধর্ম খতরে মে হ্যায়, ইসলাম ধর্মকে বাঁচাতে হবে, এরাও যেমন মৌলবাদ। যারা বলবে হিন্দু ধর্ম খতরে মে হ্যায়, হিন্দু ধর্মকে রক্ষা করনা হয়, এরাও হচ্ছে মৌলবাদ। এরা এরা কট্টরবাদ। এরা দেশের মধ্যে শান্তি ছড়াতে চায়। বাংলাদেশের ঘটনা থেকেও প্রতীয়মান হচ্ছে কিভাবে ওখানে মুজিবুর রহমানের বাড়িগুলো ভেঙে দেওয়া হচ্ছে। তো ওখানে মুসলিম আছে বলে ওকে ভালো হয়ে গেল না, অসুর অসুর থাকবে। হিন্দুদের মধ্যেও গুন্ডা বদমাশ আছে, মুসলমানদের মধ্যেও আছে। এর মানে আমাদেরকে কোথাও না কোথাও পার্থক্যটা বুঝতে হবে। সাধারণ মানুষকে এই শুধু রাজনীতির কারণে হিন্দু মুসলিম, নাহলে ভাবা যায় আরএসএস এর লোকেরা, বিভিন্ন বজরং দলের লোকেরা পাকিস্তানের এজেন্ট হয়ে যাচ্ছে, এরকমও খবর আমরা পেয়েছি। সিআইএসএর এজেন্ট হয়ে যাচ্ছে কেন? কারণটা হচ্ছে না ধর্ম না কিছু, টাকা এবং কুর্সি চায়। তো নরেন্দ্র মোদী বাংলাকে ধ্বংস করে দিতে চাইছে, বাংলার মধ্যে বাঙালিদের মধ্যে যুদ্ধ করিয়ে দিতে চাইছে, বাঙালি হিন্দু মুসলিমের মধ্যে যুদ্ধ করে দিতে চাইছে। এর আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং বাংলার মানুষ, এটা নেতাজি সুভাষচন্দ্রের মাটি, এটা হচ্ছে চিত্তরঞ্জন দাসের মাটি, এটা কাজী নজরুলের মাটি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি। এই মাটিতে আশুতোষ মুখার্জি মাটি, অ্যাডভোকেট প্রতিযোষ আইনজীবী, তো এইরকম শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের মাটি। এই মাটিতে তোমরা দাঙ্গা লাগাতে পারবে না। এটা দিল্লি নয়, এটা উত্তরপ্রদেশ নয়, বিহার নয়। কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে 26-এ যদি ক্ষমতায় আসেন তাহলে জেহাদিদেরকে উল্টো করে ঝুলিয়ে তিনি পেটাবেন। কি বলবেন? শুভেন্দু অধিকারী আগে হিন্দু কিনা প্রমাণ দেখ। আমাদের একজন আইনজীবী দাবি করেছিলেন যে শুভেন্দু অধিকারী কি মাংস খেয়েছেন, তো ওই মাংসটা খাওয়ার পরে প্রমাণ দেন উনি সনাতনী কিনা। শুভেন্দু অধিকারী সনাতনী কিনা এটা আগে প্রুভ করুন, তারপরে উনি জিহাদিদের। এবার জিহাদ মানেটা বুঝতে হবে না। জিহাদি যদি সন্ত্রাসবাদদের পরিণত হয় তো অবশ্যই খারাপ, কিন্তু জিহাদ মানে হচ্ছে, যদি বলা যায় কোরআন শরীফের কথা অনুযায়ী, নিজের
আত্মার যে খারাপ জিনিসটা, তার সঙ্গে যুদ্ধ ঘোষণা। মানুষের যুদ্ধ নয়। যুদ্ধ ইসলাম ধর্মের যে যুদ্ধের আমি, বা হিন্দু ধর্মের সনাতন ধর্মের যুদ্ধের যেটা, এটা হচ্ছে ডিফেন্সিভ, নট অফেন্সিভ। আমি আক্রমণ করব না, আমাকে আক্রমণ করলে রক্ষা করব। কিন্তু কিছু রাজারা, সে হিন্দু ধর্মের মধ্যেও, সে মুসলিম ধর্মের মধ্যেও, তারা নিজের ক্ষমতা লোভের জন্য যুদ্ধ করেছেন। সেটা সম্পূর্ণ পলিটিক্যাল থিঙ্কিং। সেটাকে এর সঙ্গে গুলিয়ে দিলে হবে না। আমি উদাহরণও দিতে পারি, যে সময় থাকে তো উদাহরণ দিতে পারি, যে কিভাবে আপনি দেখবেন ঔরঙ্গজেবের সেনা পৃথ্বীরাজ সিং এর সেনা, পৃথ্বীরাজের হয়ে কিন্তু মুসলমান লড়ছে, আর ঔরঙ্গজেবের হয়ে হিন্দু লড়ছে, রাজপুত লড়ছে। তাহলে কি এটাকে কি বলবেন, হিন্দু মুসলিম যুদ্ধ ছিল? না, এই যুদ্ধ ছিল পলিটিক্যাল, ফর দি সেক অফ কুরসি, ফর দি সেক অফ সিংহাসন। তো আমাদেরকে বুঝতে হবে, সাধারণ মানুষকে বুঝতে হবে, আমরা ডেভেলপমেন্টের উপর ভোটটা দিই। আমরা আমাদের ফুলফিল সিটিজেনশিপ রাইটসকে ফুলফিল করছে কিনা, আমাদেরকে ওয়েলফেয়ার করছে কিনা, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল আছে কিনা, সরকার এরকম হওয়া উচিত। তো আমাদের চিকিৎসা দেখছে কিনা, না দেখে এই দাঙ্গা দেখলে পরে আমরাও কিন্তু ভ্রমিত হয়ে যাব। আর বিজেপি আর যে কোনো পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু চায় যে মানুষে হানাহানি হোক, আমরা ক্ষমতা দখল করি। মণিপুরে একেবারে আমরা দেখতে পেলাম এই যে জ্বলন্ত মণিপুর, প্রায় বিগত 2 বছর ধরে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী চুপ। বারংবার এই প্রশ্ন উঠছে, তার মধ্যেই নরেন্দ্র মোদীর যখন চুপ, তার মধ্যে দেখা যাচ্ছে বীরেন সিং অর্থাৎ মণিপুরের যিনি মুখ্যমন্ত্রী, তিনি পদত্যাগ করে বসলেন। কেন? দিল্লিতে বিজেপি আসার পরে এমন পদত্যাগ ঘোষণা, কোনোভাবে কি নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী যারা ভয় পেয়েছেন যে বীরেন সিংকে আর রাখা যাবে না একেবারে মণিপুরে? মোদি হ্যাঁ তো মুমকিন হ্যায়, মোদি আছে তো সবকিছু মুমকিন, সম্ভব। মোদি আছে বলে দেশটা বিক্রি হওয়াও সম্ভব। ইট ইজ পসিবল টু সোল্ড আউট দ্য কান্ট্রি। অ্যান্ড মোদি আছে বলে মোদির রেল বিক্রি হবে, হাওয়াই আড্ডা বিক্রি হবে, দেশের সমস্ত কিছু বিক্রি হবে, কিষানের জমি বিক্রি হবে, সব মোদি দখল করবে। নরেন্দ্র মোদি পুঁজিবাদের সরকার। উনি দেখছেন যে মণিপুরে লোকসভার ভোটে অবস্থা খুব খারাপ, বিজেপি কিন্তু জিততে পারেনি, কংগ্রেসেরই সাংসদ হয়েছে। তো বিধানসভায় মণিপুরের মানুষ কিন্তু বিজেপিকে জেতাবে না। তো শুধু ক্ষমতার লোভের কারণে ওকে বলিকা বোকরা বানানো হয়েছে সিএমকে, আর কিছুই না। এ মোদি অমিত শাহর চাল, যে সিম্প্যাথিটা পাওয়ার জন্য, যে মণিপুরে সিম্প্যাথি পেয়ে ভোটটা আবার নেব, আবার সরকার করবো, ডাবল ইঞ্জিন কা সরকার। দিল্লিতে তো সরকার করেছে, দেখা যাক কতটা পারছে চালাতে। আমরা তো চাইবো যে নরেন্দ্র মোদী দিল্লিকে সোনার দিল্লি বানিয়ে ফেলুক, সোনার বাংলা পড়ে বানাবেন, আগে সোনার দিল্লি তৈরি করে দেন। আমি দিল্লি সুপ্রিম কোর্টে মামলার জন্য প্রায় যাই, প্রতি মাসেই আমার যেতে হয়। তো আমি গিয়ে দেখি দূষিত হাওয়া, নোংরা জায়গা, শুধু পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট, এমপিরা যেখানে থাকে ওই ছাড়া বাকি সব কাচরা। সে রাজধানী বলে আমাদের লজ্জা হয়, মাঝে মধ্যে দুঃখ হয় যে রাজধানীর এই অবস্থা। তো নরেন্দ্র মোদীটাকে ঠিক করুক, আগে দিল্লি ঠিক করো, উত্তরপ্রদেশ ঠিক করো, তো বঙ্গাল মে আয়েগা, বঙ্গাল মে এই সম্মত। আপনার কথা প্রসঙ্গেই আসি, দিল্লিতে 27 বছর পর বিজেপির আগমন। বারংবার একটা প্রশ্ন উঠছে, দিল্লিতে বিজেপিকে আনার পেছনে কংগ্রেসের একটা বড় হাত আছে। আপনি যেহেতু কংগ্রেসকে এত বছর ধরে দেখেছেন, কি বলবেন, এই জায়গাটাকে কিভাবে বর্ণনা করবেন? দেখুন, জাতীয় কংগ্রেস আম আদমি পার্টির জন্য নিজের জীবন দেবে কেন? আমাদের ভোট পার্সেন্টেজ তো বেড়েছে, জাতীয় কংগ্রেসের ভোট পার্সেন্টেজ বেড়েছে দিল্লিতে। আমাদের কর্মকর্তারা, আমি দিল্লিতে ছিলাম বিভিন্ন জায়গায়, তো বলছে দাদা স্যার हम लोगों का यहाँ इतने साल तक कोई इलेक्शन नहीं लड़ा, তো আমাদের কর্মী থাকবে, টিকবে? তো আমি নিজের বলিকা বোকরা আম আদমির জন্য হব না। আম আদমি পার্টি আমাদের ক্ষতি করেছে, উপকার কিছু করেনি কংগ্রেসের। পাঞ্জাবে এসে আমাদের সরকার যেখানে সেখানে গুজরাটি হারিয়েছে, তো এই আম আদমি পার্টিকে ধূলিসাৎ করে দেওয়ার দরকার ছিল, সেটা হয়েছে। এবার বিজেপি এসছে, বিজেপিকেও ধূলিসাৎ হয়ে যাবে।